শুভ সকাল শ্রোতা বন্ধু, অভিজ্ঞাপনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সাথী, আর আমার সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শ্রোতা বন্ধু, কালের স্রোতে ভেসে আমাদের জীবন থেকে একসময় অনেক কিছুই হারিয়ে যায় আমাদের এক সময়ের ব্যবহার্য অতি প্রিয় জিনিসগুলিও। এমন অনেক কিছুই হারিয়ে গেছে আমাদের প্রতিদিনের জীবন থেকে, যেগুলি এখন আর চোখেই পড়ে না। হ্যাঁ, তার মধ্যেও যা এখনো চোখে পড়ে, এখনো অনেকেই ব্যবহার করেন, সেটি হলো বাইসাইকেল। এটি এমন একটি বাহন যা চালাতে কোনো জ্বালানি লাগে না, ফলে এটি পরিবেশ দূষণ রোধ করতে সরাসরি সাহায্য করে। সমাজের ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য এটি একটি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব নির্ভরযোগ্য যাতায়াত মাধ্যম। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং স্বাস্থ্যের জন্য উপকারী বাহন হিসেবে এই বাইসাইকেলের গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘ আজকের এই দিনটিকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করেছে। আর এই দিবসটি উদযাপনের পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন অধ্যাপক লেশেক সিবিলস্কি। তিনি এবং তার সমাজ বিজ্ঞানের ছাত্ররা মিলে জাতিসংঘের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেন। পরবর্তীতে 2018 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে 3রা জুন তারিখটিকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর এই প্রস্তাবে বিশ্বের 56টি দেশ সমর্থন জানিয়েছিল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব বাইসাইকেল দিবস পালনের ধারণাটি প্রথম উত্থাপন করেন পোল্যান্ডের সমাজ বিজ্ঞানী লেইশেক সিবিলস্কি, এবং এই বিশ্ব বাইসাইকেল দিবস প্রতি বছর 3রা জুন আনুষ্ঠানিকভাবে উদযাপিত হচ্ছে। 2026 সালে বিশ্ব বাইসাইকেল দিবসের প্রতিপাদ্য বা থিম রাখা হয়েছে সাইক্লিং ফর দ্য গ্রিনার ফিউচার, অর্থাৎ সবুজ ভবিষ্যতের জন্য সাইকেল চালানো। এই থিমের মাধ্যমে পরিবেশ রক্ষা, দূষণ হ্রাস এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সাইকেলের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আসুন, বিশ্ব সাইকেল দিবসে আমরা সবাই এই শপথটা নেই, সুস্থ শরীর, নির্মল পরিবেশ এবং সবুজ পৃথিবীর জন্য যতটা সম্ভব সাইকেলের আমরা ব্যবহার করব। শ্রোতা বন্ধু, এবার তাহলে চলে যাই আজকের দিনটি আরো কেন বিশেষ। চলুন সেটি জেনে নিই। ভারতের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1947 সালের 3রা জুন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের বিভাজন এবং স্বাধীনতা দেওয়ার ঐতিহাসিক পরিকল্পনা ঘোষণা করেন। ভারতে নির্মিত প্রথম আধুনিক যুদ্ধ জাহাজ আইএনএস নীলগিরি আজকেরই দিনে নৌবাহিনীতে যুক্ত হয় 1972 সালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট শিক্ষাবিদ, কৃষি বিজ্ঞানী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেছিলেন 1961 সালের আজকের দিনে। প্রখ্যাত অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী, ক্যালকাটা ইউথ কোয়ারের প্রতিষ্ঠাতা রুমা গুহ ঠাকুরদা প্রয়াত হন 2019 সালের আজকের দিনে। সর্বকালের অন্যতম সেরা বিশ্বখ্যাত মার্কিন বক্সার ও সমাজকর্মী মোহাম্মদ আলী পরলোক গমন করেন 2016 সালের 3রা জুন আজকের দিনে। তাছাড়া 1915 সালের আজকের দিনে ব্রিটিশ সরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধিতে ভূষিত করে। 1918 সালের 3রা জুন গান্ধীজির সভাপতিত্বে ইন্দোরে হিন্দি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাছাড়া 1959 সালের আজকের দিনে সিঙ্গাপুরকে
একটি স্বশাসিত রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। 1919 সালের প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী আজকের এই দিনে অর্থাৎ ছায়াদেবী চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব। টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা। সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল। খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন। খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। শ্রোতা বন্ধুরা, এবারের সময় আপনাদের কিছু অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছে তোমায় পর্বে। তবে লিখছে তোমায় পর্বে আপনাদের চিঠি পড়ার আগে জানিয়ে রাখছি, অর্থাৎ একটু মনে করিয়ে দিচ্ছি, জুন মাসের প্রথম বিষয় চলছে সবুজ থেকে ধরার প্রাণ এবং দ্বিতীয় বিষয়ে চলছে অভিযাত্রী। আর আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দফতরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন। কলম ধরুন, লিখে ফেলুন আপনার মনের কথা। শ্রোতা বন্ধু, লিখছি তোমায় পর্বে প্রথম চিঠিখানি পড়ছি, যেটি লিখেছেন সবুজ হোক ধরার প্রাণ বিষয়ে, আগরতলা থেকে কেশব চক্রবর্তী। শিল্পায়নে, নগরায়নে এবং চরম যান্ত্রিকতায় পৃথিবী যখন উত্তপ্ত, বিপন্ন যখন পরিবেশ, তখন উত্তরণের একমাত্র ভরসা হল গাছ। পৃথিবীর প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার মূল চাবিকাঠি হল সবুজ বা বৃক্ষরাজি। মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ, বনভূমি সংরক্ষণ এবং চারপাশে পরিবেশকে সবুজ ও দূষণমুক্ত রাখা সময়ের সবচেয়ে বড় দাবি। প্রকৃতির ক্যানভাসে সবুজ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি আমাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। গাছ এক জীবন্ত সত্তা। গাছের মতো মহত্তম আর নিঃস্বার্থ উপকারী হিতাকাঙ্ক্ষী এ জগতে আর কে আছে? বাস্তবে গাছ নীলকণ্ঠের অধিকারী। প্রকৃতির সব বিষাক্ত গ্যাস নিঃশেষ করে পরিবেশকে করে নির্মল। গাছবিহীন পৃথিবী এক ধূসর মরুভূমি। গাছ থাকলে টিকে থাকবে জৈব বৈচিত্র্য, বাঁচবে পৃথিবীর সব জীবকুল। পৃথিবী থাকবে শীতল ভূমি, নৈসর্গিক দৃশ্য হবে নান্দনিক, ভূমিক্ষয় হবে রোধ, কৃষি জমি থাকবে উর্বর, বৈশ্বিক উষ্ণায়ন যাবে কমে, বন্যপ্রাণীরা পাবে আবাসস্থল, ভূগর্ভস্থ সুপেয় জলের ভাণ্ডার হবে সুরক্ষিত ও বন্যা হবে নিয়ন্ত্রিত। রাস্তার ধারে খালি জায়গায় ছাদ বাগানে গাছ লাগিয়ে এবং শহরে ভার্টিক্যাল গার্ডেনিং এর মাধ্যমে এবং নতুন বনাঞ্চল সৃষ্টি করে সবুজায়নে ভরে দিতে পারি আমরা এই ধরাকে। শিশুদেরকে ছোটবেলা থেকেই গাছ ও প্রকৃতির প্রতি প্রেমিক হতে শেখাতে হবে। নিয়মিত প্রত্যেকটি গাছের পরিচর্যা আবশ্যক। যে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানে গাছ লাগানো একটি প্রথা চালু করা আবশ্যক। সবুজ হোক ধরার প্রাণ এই স্লোগানকে কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে হবে। সবুজ প্রকৃতিই পারে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও স্বাস্থ্যকর পৃথিবী উপহার দিতে। আসুন আজ থেকেই আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং প্রকৃতিকে সবুজ চাদরে আবৃত করার এই মহতী উদ্যোগে সামিল হই। ধন্যবাদ আনতে কেশব চক্রবর্তী, আগরতলা। এরপরের চিঠিখানি লিখে পাঠাচ্ছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সবুজ মানে জীবনের লক্ষণ, প্রাণের স্পন্দন, তার ধারক ও বাহক হল গাছ।
পৃথিবীতে মানুষের আগমনের অনেক আগেই অরণ্যের সৃষ্টি অর্থাৎ সবুজের আবির্ভাব, আর এই সবুজের গাছ হতে বাঁচার উপাদান সংগৃহীত হয়েছিল বলেই পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল। প্রাণী জগতের শেষ প্রাণী হিসেবে আবির্ভূত হয়েছে মানুষ। মানুষের দ্রুত মস্তিষ্কের বিকাশের ফলে অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ জগতের উপর অধিকার বিস্তার করে আধিপত্য স্থাপন করেছে। বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সাথে সাথে সভ্যতার ও বিকাশ ঘটেছে দ্রুত গতিতে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে নগরায়নের প্রয়োজনে এবং শিল্পায়নের স্বার্থে অনেকখানি অরণ্য ধ্বংস হয়ে গেছে এবং যাচ্ছে। সবুজের জঙ্গলের পরিবর্তে দখল নিচ্ছে ইট, কাঠ, পাথর ও যন্ত্রের জঙ্গল। সমস্ত জীবের অগ্রণী আদি প্রাণ উদ্ভিদ জগতের আজ সুধাধারা শুকিয়ে যাচ্ছে। প্রাণহীন মরুভূমি ক্রমশ গ্রাস করছে। মাটি ক্ষয় রোধ করতে পারছে না, উর্বরতার শক্তি হারাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বাড়ছে, বিধ্বংসী ঝড় ঝঞ্ঝা বাড়ছে। মানুষ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। সবুজের হ্রাস মানে ধূসরতার বৃদ্ধি। মানুষের মন সবুজ নরম থেকে ক্রমশ রুক্ষ ধূসর হয়ে উঠছে। মৃত্তিকার বীর সন্তান উদ্ভিদ হারিয়ে যাওয়ার অর্থ মানুষের প্রাণবায়ু অক্সিজেনের অভাব দেখা দেয়া এবং ক্রমশ মৃত্যুর মুখে ঢলে পড়া। একটি গাছ একটি প্রাণ, এই মন্ত্রকে জীবনে ধারণ করে আমাদের চারিদিকের পরিবেশ সবুজে সবুজায়ন করে তুলতে হবে। বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে সভ্যতার অহংকারে নয়, সবুজের বিনম্র আহ্বানে আমাদের পরিমণ্ডলকে ভরিয়ে তুলতে হবে। নমস্কারান্তে নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট। সবুজ হোক ধরার প্রাণ, এ বিষয়ে আরও একটি চিঠি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, বরানগর, কলকাতা থেকে। হে প্রিয় সবুজ সখা আমার, বারবার আমরা তোমায় আঘাত করেছি, নির্মমভাবে কেটেছি তোমার ডালপালা, কখনো বা উপড়ে ফেলেছি মাটি মার কোল থেকে। তবু তুমি আমাদেরই ভালো চেয়ে গেছো সারা জীবন ধরে, যতক্ষণ না আমরা তোমায় হত্যা করেছি। তুমি দিয়েছ আমাদের বেঁচে থাকার প্রাণবায়ু, অবসন্নতায় ক্লান্তিতে দিয়েছ সুশীতল ছায়া, নিজেকে উজাড় করে খাওয়ার জন্য দিয়েছ ফল, রাশি রাশি পুষ্প দিয়ে পৃথিবীর অঙ্গনকে সুবাসিত করেছ। আমরা সেই ফল ফুল ছিঁড়ে নিয়ে কত ফেলেছি, ছড়িয়েছি, ব্যবসা করেছি, নষ্ট করেছি, এমনকি বেশি ফুল ফলের লোভে বিষ রাসায়নিক প্রয়োগ করেছি তোমার ওপর। তিলে তিলে মরে যেতে যেতেও তুমি চুপ করে থেকেছ। মূর্খ আমরা, হেক্টরের পর হেক্টর বনরাজি কেটে গড়ে তুলেছি আমাদের কংক্রিটের শহর। শিশুদের সবুজ ঘাসে ভরা খেলার মাঠ চুরি করে তাদের আমরা আধুনিক জিমে পাঠাচ্ছি। হে সবুজ বনরাজি, তোমরা যে আমাদের কত বড় বন্ধু তা আমরা আজও বুঝতে পারি না। তার প্রমাণ তোমাকে ধ্বংস করে আমরা আবহাওয়া মণ্ডলের ভীষণভাবে ক্ষতি করে চলেছি। সবুজের অভাবে পৃথিবীর উত্তাপ ক্রমশই বেড়ে চলেছে। ভূমিকম্প হচ্ছে ঘন ঘন, আকস্মিক দাবানলের লেলিহান শিখা গ্রাস করছে বনভূমি। উত্তাপে হিমালয়ের বরফ গলছে, ধস নামছে। বিশ্বের জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে, বৃষ্টির আগমন অনিশ্চিত হয়ে পড়ছে। আমরা এসি কিনে ঘর ঠান্ডা করছি, অথচ বেশি পরিমাণে বৃক্ষরোপণের কথা ভাবছি কই? বৃক্ষ মাটিকে রাখে, ফলে বৃক্ষ ধ্বংস করায় মাটি ক্ষয়ে গিয়ে নদীর নাব্যতা নষ্ট করছে। পরিণামে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা। হে সবুজ বৃক্ষলতা, আমরা বুঝতে পেরেছি যদি আমরা সত্যিই মনে প্রাণে চাই সবুজ হোক ধরার প্রাণ, তাহলে সবচেয়ে আগে তোমাদের বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের। প্রতিটি ধর্মের প্রতিটি মাঙ্গলিক কাজের জন্য একটি করে বৃক্ষ রোপণ করতে হবে আমাদের, এবং সর্বোপরি বৃক্ষরোপণকে নতুন প্রজন্মের অভ্যাসে পরিণত করতে উদ্যোগী হতে হবে আমাদের।
হে সবুজ সখা আমার, তোমাকে সঙ্গী করে মরু বিজয়ের কেতন আমরা ওড়াবই বন্ধু। অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ মুন্সিরেন, বরানগর, কলকাতা। লিখছে তোমায় পর্বের পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া, পূর্ব বর্ধমান থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানুষ বড় কল্পনাপ্রবণ, কেননা এই কল্পনা নিয়েই সে বেঁচে থাকে। মনে শান্তি পায়, মানসিক অস্থিরতা দূর হয়, আপাতত সকল দুঃখের হাত থেকে রেহাই পায়। তার জন্যই সে কল্পনা করতে ভালোবাসে। তার মনে মনে যে কামনা বাসনা থাকে তা পূরণের জন্য সে বলতে থাকে বা ভাবতে থাকে, যদি এমন হতো। যেমন ছোটবেলায় আমার মনে হতো, যদি এমন হয় যে আমি স্কুলে না গিয়ে বাড়িতে থেকে লেখাপড়া করতে পারি তাহলে ভালো হতো। আবার পাড়ার অবস্থানপন্ন ঘোষাল বাড়ির লোকজনদের উন্নতি, তাদের মস্ত বড় বড় চাষের জমি, বাড়িতে 4-5টা ধানের গোলা, এইসব দেখে মনে হতো, যদি এমন হতো আমরাও ঘোষালদের মতো অবস্থাপন্ন হয়ে যাই। ওদের মতো বাড়ি, জমি জায়গা, ধানের গোলা, গরু মোষ সব থাকতো, তাহলে কি ভালোই না যে হতো। আবার কলেজে যখন পড়তাম তখন প্রায়ই আমার মনে হতো, যদি এমন হতো আজ কলেজে গিয়ে দেখি ক্লাস সাসপেন্ড হয়ে গেছে, তাহলে খুব ভালো হতো। বেশ মজা করে সব বন্ধুদের সঙ্গে নিয়ে সিনেমা দেখতে যাব। বাড়ির মেয়েরা ভাবে, যদি এমন হতো মাসে 2-4 দিন ধরে নিমন্ত্রণ থাকতো, তাহলে আমরা যে কদিন রান্না করার কাজ থেকে ছুটি পেয়ে একটু শুয়ে বসে বাঁচতাম। বাড়িতে বিড়ালটা বসে ভাবতো, যদি এমন হতো বাড়ির লোকজন সব চোখে অন্ধ হয়ে যায়, তাহলে তারা দেখতে পেত না, আর আমি কেবল প্রতিদিন ঘর থেকে মাছ চুরি করে নিয়ে এসে নিশ্চিন্তে বসে বসে খেতাম। গ্রামের চাষিরা ভাবে, যদি এমন হয় যে আষাঢ় মাসে বৃষ্টি শুরু হয়ে প্রতি মাসেই ভালোভাবে বর্ষার বৃষ্টি হয়, তাহলে আর ধান চাষ করতে কষ্ট পেতে হতো না। এইভাবেই মানুষের কল্পনায় মনে মনে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আশা করে ভাবে, যদি এমন হতো। নমস্কার আন্টি, শ্রী হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারি, পূর্ব বর্ধমান। আর সেই সাথেই আজকের মতো লিখছে তোমার পর্বে সর্বশেষ চিঠিখানি এই মুহূর্তে হাতে এসে পৌঁছে গেছে। চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সজল কর্মকার, শান্তিনিকেতন, বীরভূম থেকে। চলুন বন্ধু কি লিখছেন আপনাদের পড়ে শোনাই। শীতল ছায়া অভিজ্ঞাপন। জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে আর্থিক উন্নতি, চাহিদাও বৃদ্ধি। নিত্যদিন আরামে থাকতে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কি বলবো, মহাকাশ, সর্বত্র প্রভূত উন্নতি। মানুষ ও প্রকৃতির সহাবস্থানে বিশ্ব সুন্দর হয়, কিন্তু বাসযোগ্য পৃথিবীটায় বাস্তুতন্ত্রকে অগ্রাহ্য করেই বেহুশ হয়ে কৃত্রিমভাবে উন্নতির শিখর ছুঁয়ে ফেলছে মানুষ। অজান্তেই অনিয়ন্ত্রিত লোভ এবং ভোগ বাসনায় ছুটতে গিয়ে নিত্যদিন ঘটিয়ে তুলেছে দুর্ঘটনা। হায়, এই পৃথিবীটা কার ভেবে দেখেছ কি? উচিত শীঘ্রই লাগাম টেনে ধরা, নইলে এই প্রজন্মের সঙ্গে আগামী প্রজন্মটাও ভুগবে। আর দেরি নয়, একটা গাছ কাটলে অন্তত 2টি গাছ লাগিয়ে বিশ্ব উষ্ণায়ন থেকে বিশ্বকে বাঁচানোর দায়িত্ব নাও। ফাঁকা জায়গায় গাছের বীজ ছড়িয়ে অঙ্কুরিত প্রাণের স্পন্দনে সারা জাগাও। দেখছি শুধুই একা একাই বাঁচার মানসিকতা, এটা তো বড় অর্থে বাঁচা নয়। নিজেদের স্বার্থে সচেতন নাগরিক হয়ে উঠছে কই? দেখো, একদিকে আরাম, সে সঙ্গে ব্যক্তিগত একক দায়িত্ব, সে তো জীবনেরই অন্য নাম। সত্যি
আমরাই পারি মনের মতো এই পৃথিবী, চারিদিকে সবুজ সবুজ গাছ, গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, ডালে ডালে কেবলি ডাকে পাখি, বাতাস অতি স্নিগ্ধ, সুশীতল সুনির্মল, সুন্দর, এই আমাদের ধরাতল। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। এই আনন্দ কোথায় ধরে রাখি? সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলি সবুজ প্রাণীর ধরিত্রী। ধন্যবাদ আনতে সজল কর্মকার, গ্রাম ও পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম। আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আমাদের লিখিতময় পর্ব এখানে শেষ হলো। আপনারা ভুলবেন না আপনাদের অনুভবের মনের কথা আমাদের লিখে পাঠাতে। শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখবার। ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। সেই বিজ্ঞপ্তিটি খানিকটা আপনাদের পড়ে শোনাচ্ছি। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় হতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে সব বিষয়ে অবশ্যই পাশ করতে হবে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতর থেকে ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার পরবর্তীতে যে সকল বিষয়গুলি প্রত্যায়িত নকল কপি জমা দিতে হবে তার মধ্যে রয়েছে মার্কশিট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, ওবিসি সার্টিফিকেট, রেশন কার্ড, বিএমএস অ্যাকনলেজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয় প্রধানের কাছ থেকে আগামী 5 সেপ্টেম্বর 2026 ইংরেজি তারিখের মধ্যে জমা করার জন্য বলা হয়েছে। এবং এই সম্পর্কিত আরও বিস্তারিত জানতে অবশ্যই লগ ইন করতে হবে www.obcw.tripura.gov.in এই ইমেল অ্যাড্রেসে। জানিয়ে দিলাম একটি গুরুত্বপূর্ণ স্টাইফেন্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি। আরও একটি বিজ্ঞপ্তি আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। বিশ্ব রক্তদাতা দিবস 2026 উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্বর্ধনার জন্য আবেদনপত্র একটি আহ্বান করা হয়েছে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের পক্ষ থেকে। আগামী 14 জুন আমরা সকলে জানি বিশ্ব রক্তদাতা দিবস। এই উপলক্ষে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের রাজ্যের সর্বোচ্চ রক্তদাতাদের সম্বর্ধনা দেওয়া হবে। গত 15 জুন 2025 থেকে 31 মে 2026 মধ্যে যারা 2 বা তার বেশি স্বেচ্ছায় রক্তদান করেছেন তারা আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী রয়েছে। সাদা কাগজে নাম, ঠিকানা, বয়স এবং রক্তদানের সংখ্যা লিখে প্রয়োজনীয় প্রমাণপত্র সহ আবেদন করতে হবে। আবেদন জমা করতে হবে সরাসরি সদস্য সচিবের কার্যালয়, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, গোর্খাবস্তি এই অ্যাড্রেসে। আর আবেদন করার শেষ তারিখ রয়েছে আগামী 5 জুন 2026 রাত 11:59 পর্যন্ত। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। ছোট বন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবরে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার গ্রুপ বি গেজেটেড পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। মোট শূন্যপদ 220টি। ডিরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ 5 জুন 2026 বিকেল 5:30 পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা বিটেক
কম্পিউটার সায়েন্সে, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন অথবা MCA। এছাড়া ত্রিপুরা PRTC সার্টিফিকেট থাকতে হবে, বয়স সীমা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর SC ST PH সরকারি কর্মচারীদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। শূন্যপদের বন্টন UR 114টি, SC 38 এবং ST 68টি, মোট শূন্যপদ 220টি। আর বেতন 10,230 থেকে 34,800, আর গ্রেড পে 4,800। ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স লেভেল 13 অনুযায়ী। আবেদন ফি জেনারেল 350 টাকা, SC ST BPL PH 250 টাকা। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 170 নম্বরের মধ্যে, ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট 30 নম্বর, মোট নম্বর 200। অনলাইনে আবেদন শুরু হয়েছে 12 মে 2026 তারিখে, আর আবেদনের শেষ তারিখ 5 জুন 2026 বিকেল 5:30 পর্যন্ত। এছাড়া আপনারা TPSC এর ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন বিস্তারিত জানতে, tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটে। আরও একটি কাজের খবর জানিয়ে দিচ্ছি। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া 25 মে 2026 থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন 2026। মোট শূন্যপদ 8টি, এর মধ্যে UR 8টি, SC 1টি এবং ST 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। SC ST এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পাবেন। তাছাড়া অবশ্যই ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং PRTC থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 9 জুন 2026। আর বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনারা ত্রিপুরা ক্যারিয়ার জব পোর্টালে গিয়ে দেখতে পারেন। আর এই ছিল আজকে কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। এখন জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। 2-1% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর একটি সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর ত্রিপুরা, খোয়াই, সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু কিছু অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানেই শেষ করতে হচ্ছে অভিজ্ঞাপন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী, এবং আমার সঙ্গে ছিল আমি অপরাজিতা। নমস্কার। আকাশবাণী আগরতলা এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এর পরপরই শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। Akashvani presents Morning News. Good morning. I'm Shagun Chopra. The headlines. Venezuela's acting President Delcy Rodriguez to